আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল কর্তৃক আয়োজিত হোম স্কুল প্রোগ্রামে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমি সানজিদা ইয়াসমিন, হিসাব বিজ্ঞানের একজন সহকারী শিক্ষক। আজ আমি আলোচনা করব আপনাদের হিসাব বিজ্ঞানের অধ্যায় 2 এর বিবরণী ছকের একটি কাজ, সেটা নিয়ে আজ আমি আপনাদের আলোচনা করব। এই কাজের অঙ্কটা আপনারা পাঠ্য বইয়ের 16 পৃষ্ঠায় পেয়ে যাবেন। এই হচ্ছে কাজের অঙ্কটি, যেটা আপনি পাঠ্য বইয়ে পেয়ে যাবেন। সেটার সমাধানই আজ আমি করে নিব। এখন আমরা চলে যাচ্ছি প্রশ্নে। জনাব নার্গিস আক্তার মার্চ 1, 2017 তারিখে নার্গিস টেলার্স নামে একটি ব্যবসা শুরু করেন। তার নিম্নোক্ত লেনদেনগুলো হচ্ছে নিম্নরূপ। মার্চের 1 তারিখ 20,000 টাকা মূলধন স্বরূপ বিনিয়োগ করা হলো। এটা আমরা বিবরণী ছকে দেখিয়ে দিব। আপনারা নিশ্চয়ই আগের ক্লাসগুলোতে জেনেছেন যে বিবরণী ছকের জন্য কিভাবে ঘর করতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি এই ঘরটা এখানে করে রেখেছি। তাহলে আমরা আজকে এই ঘরেই এই কাজের অঙ্কটা করব। তাহলে 20,000 টাকা মূলধন স্বরূপ বিনিয়োগ করা হলো। এটার ডেবিট ক্রেডিট হচ্ছে নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। তাহলে নগদ টাকা বেড়েছে এবং মূলধন মালিকানা সত্ত্ব বেড়েছে। আমার এখানে দেখেন নগদের একটি ঘর আছে, তাহলে নগদ টাকা বেড়েছে, যেহেতু আমি এই ঘরেই লিখব নগদ 20,000 টাকা। আর মূলধন, যেহেতু মূলধন হিসাব ক্রেডিট, তার মানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, তাহলে মূলধন হিসেবেও 20,000 টাকা লিখব। আর মন্তব্যের ঘরে লিখব, যেহেতু এটা মূলধন স্বরূপ আমরা প্রতিষ্ঠানে এনেছি, তাহলে আমরা মন্তব্যের ঘরে লিখব মূলধন আনায়ন অথবা মূলধন আনা হলো। এই গেল 1 তারিখ। 1 তারিখে আমরা যে নগদ আর মূলধনের ঘরে লিখেছি, এখন আমরা 1 তারিখের ব্যালেন্সটা বের করব। তাহলে ব্যালেন্স হবে 20,000, যেহেতু নগদ আছে তাহলে নগদের ব্যালেন্সটা 20,000ই হবে। আর মূলধনের ব্যালেন্সও 20,000 টাকা হবে। এই হলো 1 তারিখের এন্ট্রি। 3 তারিখে দেখেন বলা হয়েছে মার্চ 3 মাসের দোকান ভাড়া পরিশোধ করা হলো 5,000 টাকা। তাহলে আমরা দোকান ভাড়া পরিশোধ করেছি, এটার জাবেদা হবে ডেবিট ক্রেডিট হবে দোকান ভাড়া হিসাব ডেবিট, আর নগদান টাকা, যেহেতু নগদ টাকা চলে গিয়েছে, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু দোকান ভাড়া একটা ব্যয়, আমরা নিশ্চয়ই জানি মালিকানা সত্ত্বের মধ্যে কি কি আছে। মালিকানা সত্ত্বের মধ্যে আছে মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। আমরা এই সূত্রটি নিশ্চয়ই জানি যে মালিকানা সত্ত্বের মধ্যে মূলধন আছে, আয় আছে, ব্যয় আছে, উত্তোলন আছে। মূলধন আর আয় মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করবে, ব্যয় আর উত্তোলন মালিকানা সত্ত্বকে হ্রাস করবে। তাহলে আমার 3 তারিখে আছে দোকান ভাড়া পরিশোধ, এটা একটা ব্যয়, এই জন্য আমার মালিকানা সত্ত্বটা কমে গিয়েছে। যেহেতু ব্যয়, তাহলে মালিকানা সত্ত্বটা আমার কমে যাবে। আর যেহেতু মালিকানা সত্ত্ব কমে গিয়েছে, মালিকানা সত্ত্ব কমে গেলে সম্পদও কমে যায়, তার মানে আমার নগদ টাকাও চলে যাবে। কত টাকা? 5,000 টাকা। তাহলে এখন আমরা ব্র্যাকেট দিয়ে লিখব 5,000। আর মালিকানা সত্ত্বেও যত কমে গিয়েছে, তাহলে এখানেও লিখব 5,000। এটা একটা ব্যয়, ভাড়া পরিশোধ। এখন আমরা ব্যালেন্স বের করব। 20,000 থেকে 5,000 চলে গেলে 15,000 টাকা। মালিকানা সত্ত্বেও 15,000 টাকা হবে। এখন আসি 9 তারিখে, মার্চের 9 তারিখে নগদে সেলাই মেশিন ক্রয় করা হলো। সেলাই মেশিনটা আমরা, যেহেতু একটা আমার নার্গিস আক্তার একটি গার্মেন্টস টেইলার্স আর কি, তাহলে সেলাই মেশিনটা আমরা বিক্রির উদ্দেশ্যে ক্রয় করেছি, বিক্রির উদ্দেশ্যে না, এটা আমরা ব্যবহার উদ্দেশ্যে কিনেছি। তাহলে এটা একটা আমার সম্পদ। তাহলে সেলাই মেশিন আমার সম্পদ, যেহেতু যন্ত্রপাতি ধরবো আমরা, যন্ত্রপাতি বৃদ্ধি পেয়েছে। আর নগদে যেহেতু কিনেছি, তাহলে নগদ টাকা চলে গিয়েছে, তাহলে নগদ টাকা কমে যাবে আর মেশিন যন্ত্রপাতি বেড়ে যাবে। কত টাকা? 15,000 টাকা।
15,000। আর যন্ত্রপাতির ঘরেও আমরা লিখব 15,000 টাকা। এখন ব্যালেন্স বের করব। 15 থেকে 15 চলে গেলে কিছুই থাকে না, আর যন্ত্রপাতির ব্যালেন্স হবে 15,000 টাকা, আর মালিকানা সত্ত্বের ব্যালেন্স হবে 15,000 টাকা। এখন আছেন মার্চের 14। কাপড় সেলাই বাবদ মজুরি আদায় 2,000 টাকা। যেহেতু এটা একটা টেইলার্স, তাহলে আমি এখানে কাপড় সেলাই করেছি, সেই বাবদ আমি মজুরি পেয়েছি 2,000 টাকা। তাহলে আমি নগদ টাকা পেয়েছি, নগদ আমার বেড়ে যাবে 2,000 টাকা। আর কাপড় সেলাই বাবদ যেহেতু আমি মজুরি পেয়েছি, এটা আমার আয় হয়েছে, তাহলে এটা একটা সেবা আয়। আর আয় যেহেতু, তাহলে আমার মালিকানা সত্ত্বটা বৃদ্ধি পাবে। তাহলে নগদ টাকা আমার বেড়ে গিয়েছে 2,000 টাকা, আর মালিকানা সত্ত্বও বেড়ে যাবে 2,000 টাকা, যেহেতু আয় মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে। তাহলে এখানে আমি লিখব সেবা আয়। এখন ব্যালেন্স বের করব। নগদের ব্যালেন্স 2,000 টাকাই হবে। যন্ত্রপাতির ব্যালেন্স 15,000, মালিকানা সত্ত্বের ব্যালেন্স 15,000, আর 2,000 টাকা যোগ করে 17,000। এখন মার্চের 17। দোকানের প্রচারণা বাবদ ব্যয় 1,000 টাকা। তাহলে আমরা ব্যয় করেছি, বিজ্ঞাপন বাবদ আমরা একটা ব্যয় করেছি, নগদ টাকা আমার চলে গিয়েছে। আর মালিকানা সত্ত্ব, যেহেতু ব্যয় মালিকানা সত্ত্বকে হ্রাস করে, তাহলে মালিকানা সত্ত্ব কমে যাবে। তাহলে নগদ টাকা 1,000 টাকা কমে যাবে, -1,000, আর মালিকানা সত্ত্ব 1,000। বিজ্ঞাপন ব্যয়। এখন ব্যালেন্স বের করব। 2,000 থেকে 1,000 চলে গেলে 1,000, 17,000 থেকে 1,000 চলে গেলে 16,000। এখন মার্চের 22 তারিখ। গ্রাহক হতে সেলাইয়ের মজুরি বাবদ প্রাপ্য 1,500 টাকা। তাহলে আমি গ্রাহকদের কাপড় সেলাই করেছি, সেটার মজুরি বাবদ আমি পাওনা হয়েছি 15,000 টাকা। এই প্রাপ্য 1,500 টাকা কিন্তু আমি এখনও পাই নাই, আমি পাবো। তার মানে আমার দেনাদার এখানে সৃষ্টি হয়েছে, তাহলে দেনাদার বেড়ে যাবে। আর যেহেতু সেলাইয়ের মজুরি আমি সেবা দিয়েছি, তাহলে আমার মালিকানা সত্ত্ব আয়, তাহলে আয়টা বেড়ে যাবে। তাহলে দেনাদারের ঘরে আমরা লিখব 1,500 টাকা। দেখেন একটা দেনাদারের ঘর আছে, 1,500 টাকা। আর মালিকানা সত্ত্ব যেহেতু সেবা, এটাও বেড়ে যাবে 1,500 টাকা। এখানে মন্তব্যের ঘরে লিখব সেবা আয়। এখন ব্যালেন্স বের করব। নগদের ব্যালেন্স 1,000, দেনাদারের ব্যালেন্স 1,500, যন্ত্রপাতির ব্যালেন্স 15,000, মালিকানা সত্ত্বের ব্যালেন্স 17,500। 25 তারিখ। সেলাই মেশিন মেরামত করা হলো 300 টাকা। আমার সেলাই মেশিনটা আমি মেরামত করেছি, এটা একটা ব্যয় হয়েছে, নগদ টাকা চলে গিয়েছে 300 টাকা। আর যেহেতু এটা ব্যয়, তাহলে মালিকানা সত্ত্বকে আমার হ্রাস করবে, নগদ টাকা চলে যাবে 300 টাকা। মালিকানা সত্ত্বও কমে যাবে 300 টাকা। এটা যেহেতু মেরামত, তাহলে মেরামত ব্যয়। এখন ব্যালেন্স বের করব। 1,000 থেকে 300 গেলে 700, দেনাদারের ব্যালেন্স 1,500, যন্ত্রপাতির ব্যালেন্স 15,000, মালিকানা সত্ত্বের ব্যালেন্স 17,200।
30 তারিখ, 22 তারিখে বিলের অর্থ আদায় 1200 টাকা। 22 তারিখ তাহলে আমাকে দেখতে হবে 22 তারিখে আমি যে সেলাইয়ের মজুরি বাবদ প্রাপ্য ছিলাম 1500 টাকা, সে টাকাটা কিন্তু আমি পাই নাই। সেই 1500 টাকার মধ্যে 30 তারিখে এসে আমি 1200 টাকা পেয়েছি। তাহলে আমার যে প্রাপ্য দেনাদার ছিল 1500 টাকা, সেই টাকা থেকে আমি 1200 টাকা পেয়েছি। তাহলে আমার যে প্রাপ্যটা আছে সেটা কমে যাবে। আর যেহেতু আদায় হয়েছে তাহলে আমার নগদ টাকা বেড়ে যাবে 1200 টাকা। দেনাদার কমে যাবে 1200। এখন ব্যালেন্স বের করব। 1200 আর 700 1900। পনেরোশো থেকে 1200 গেলে 300। যন্ত্রপাতি 15,000। মালিকানা সত্ত্ব 17,200। এখন আমরা টোটাল ব্যালেন্স বের করব। দেখব যে সম্পদের সাথে আমার দায় আর মালিকানা সত্ত্বটা মিলেছে কিনা। এখানে 1900 টাকা, 300 টাকা আর 15,000 টাকা যোগ করলে আমার হয়ে যাচ্ছে 17,200 টাকা। তাহলে এটা হচ্ছে আমার সম্পদ। আর মালিকানা সত্ত্ব এখানে একটাই আছে, তাহলে এটাও আমার মিলে গিয়েছে 17,200। তাহলে স্টুডেন্ট আমরা দেখতে পাচ্ছি আমার সম্পদের সাথে আমার দায় আর মালিকানা সত্ত্ব মিলে গিয়েছে। আপনাদের প্রশ্নটা হিসাব সমীকরণ উপরে লেনদেনের প্রভাব দেখাও এইভাবেও আসতে পারে, আবার বলতে পারে যে প্রমাণ করো A = L + E। দুইভাবেই আপনাদের প্রশ্নটা আসতে পারে। আপনাদেরকে প্রশ্নটা যেভাবে আসুক না কেন একটা ছকের মধ্যে আমাদেরকে এই অঙ্কটা করতে হবে। আপনারা মনে রাখবেন এই অঙ্কটা কিন্তু বাড়ি কাজ, আর বাড়ি কাজের সংখ্যা হচ্ছে 9। আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন। বাসায় আরও বেশি বেশি করে অঙ্ক প্র্যাকটিস করবেন, আর বাড়ি কাজ হিসেবে এটা করে স্কুলে সুবিধা মতন সময়ে জমা দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।